আগে দুটো পিরিয়ড ধরে আমরা অ্যাসিড ডেরিভেটিভস পড়ছি, এস্টারের কথা পড়েছি, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইডের কথা পড়েছি। আজকে আমরা অ্যাসিটামাইড অ্যাসিটামাইড সম্পর্কে আলোচনা করব। CH3CONH2 এটাও একটা অ্যাসিড ডেরিভেটিভ, অ্যাসিড থেকে তৈরি করা হয় এটাকে। আমরা একটু স্মরণ করে নিতে পারি যে এটা কি করে তৈরি করা হয়। অ্যাসিটিক অ্যাসিড, তাতে যদি তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে তুমি পাবে অ্যামোনিয়াম অ্যাসিটেট। অ্যামোনিয়াম অ্যাসিটেট, এবং তাকে হিট করলে জল বেরিয়ে যাবে এবং পাবে অ্যাসিটামাইড। অ্যাসিটামাইড, বুঝতে পারছো কথাটা? এইভাবে আমরা তৈরি করি, অন্য রাস্তাতেও তৈরি করা যায়, ভিন্ন ভিন্ন ভাবেও তৈরি করা যায়। এটা একটা তৈরি প্রক্রিয়া আমরা স্মরণ করে নিলাম। এখন দেখো অ্যাসিটামাইড এই কম্পাউন্ডটায় যে নাইট্রোজেন অ্যাটম, তাতে লোন পেয়ার আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। নাইট্রোজেন পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান, লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে। এটা ও দিতে পারে অন্যকে, contains lone pair, contains lone pair of electron, এবং they can donate this pair of electron to other, অন্যকে ইলেকট্রন দিতে পারে সে। তাই এরা হচ্ছে লুইস বেস। They are known as Lewis base. আমরা একটা কম্পারেটিভ স্টাডি করা হয়, বুঝেছো? Which one is stronger between ethylamine and acetamide, CH3CONH2? Which one is stronger? Which one is stronger? কোনটা শক্তিশালী খাত? অ্যাসিটামাইনটা শক্তিশালী খাত নাকি ইথাইলামিনটা শক্তিশালী খাত? Which one is stronger? দুটোই হচ্ছে তোমার লুইস খাত। ইথাইলামিন না, এখানেও নাইট্রোজেনের লোন পেয়ার আছে, অ্যাসিটামাইন এখানেও নাইট্রোজেনের লোন পেয়ার আছে, সো বোথ আর লুইস বেস। এইবার কি হচ্ছে দেখো, ইথাইলামিনে এই নাইট্রোজেনের সাথে অ্যাটাচড আছে একটা অ্যালকিল মূলক, তাই না? এবং এর আছে কি প্লাস আই এফেক্ট। যে নাইট্রোজেন লোন পেয়ার হোল্ড করছে তার সাথে একটা অ্যালকিল র্যাডিকাল যুক্ত আছে, যে অ্যালকিল র্যাডিকালের কিনা প্লাস আই এফেক্ট আছে। প্লাস আই এফেক্ট থাকার জন্য সেই ইলেকট্রন ঠেলবে এই নাইট্রোজেনের দিকে, সেই ইলেকট্রন ঠেলবে, তার ফলে নাইট্রোজেনের মাথাতে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে, তাই পক্ষে ইলেকট্রন দেওয়াটা সহজ হয়ে পড়বে। উল্টো দিকে অ্যাসিটামাইডে এই NH2 গ্রুপের সাথে একটা CO গ্রুপ যুক্ত আছে, যার আছে কিনা মাইনাস আই এফেক্ট। মাইনাস আই এফেক্ট থাকার জন্য CO গ্রুপ ইলেকট্রনকে নিজের দিকে টানতে পারে, নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি কমিয়ে দিতে পারে। কমিয়ে দিলে তার পক্ষে ইলেকট্রন দেওয়াটা, ডোনেট করাটা তুলনায় কঠিন হয়ে পড়বে। তাহলে ইথাইলামিন আর অ্যাসিটামাইড দুজনেই লুইস বেস।
কিন্তু গঠনগত কারণে ইথাইলামিন ক্যান ডোনেট লোন পেয়ার অফ ইলেকট্রন মোর ইজিলি দেন অ্যাসিটামাইড। হ্যাঁ, ইথাইলামিন এবং অ্যাসিটামাইড দুজনেই লুইস ক্ষার, কিন্তু গঠনগত বৈশিষ্ট্যের জন্য কি বৈশিষ্ট্য না, ইথাইলামিনে নাইট্রোজেন অ্যাটমের সাথে একটা অ্যালকিল র্যাডিকাল যুক্ত আছে, whereas অ্যাসিটামাইডে নাইট্রোজেন অ্যাটমের সাথে একটা সিও গ্রুপ যুক্ত আছে। সিও হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সে নাইট্রোজেনের ওপর ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দেয়। এখানে ইথাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, সে নাইট্রোজেনের ওপর ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেয়। ফলে ইথাইলামিন ডোনেট করতে পারে সহজে অ্যাসিটামাইডের চাইতে। বুঝে গেল? তাহলে এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে। এবার দেখো এই অ্যাসিটামাইডের কিছু রিয়াকশন যদি আমরা স্মরণ করি, যদি হাইড্রোলিসিস করো তুমি, জলের সাথে রিয়াকশন ঘটাও, জল মানে হচ্ছে এইচ আর ওইচ, তাহলে ওইচটা নিউক্লিওফাইল হিসাবে যুক্ত হবে এবং এটা বেরিয়ে যাবে, NH2 গ্রুপটা বেরিয়ে যাবে, একই রকম নিউক্লিওফিলিক অ্যাটাক। অ্যাসিটিক অ্যাসিড যদি বেস দাও, বেস ক্ষার মাধ্যমে যদি তুমি এটা ঘটাতে চাও, হাইড্রোলিসিস করবে অ্যালকালি মিডিয়াম ইন প্রেজেন্স অফ NaOH। নতুনত্ব কিছু নেই, অ্যাসিড যেটা তৈরি হবে, অ্যাসিড তৈরি হয়ে সেটা সল্ট লবণে পরিণত হবে, সোডিয়াম অ্যাসিডে। লবণে পরিণত হবে। বুঝতে পেরেছো কথা? এরকম হাইড্রোলিসিস কমন দেখবে তুমি, হাইড্রোলিসিস করলে এস্টার থেকেও তুমি অ্যাসিড পাবে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড থেকেও তুমি অ্যাসিড পাবে, অ্যাসিটাইল ক্লোরাইড থেকেও অ্যাসিড পাবে, অ্যাসিটামাইড থেকেও অ্যাসিড পাবে। অর্থাৎ সকলেই তার একটা রুটে, অর্থাৎ যেখান থেকে সে তৈরি হয়েছিল, এগুলোকে তো অ্যাসিড ডেরিভেটিভ বলি, তাহলে অ্যাসিড থেকে তৈরি হয়েছিল, সেই রুটে ফেরত যাওয়ার একটা টেন্ডেন্সি প্রত্যেকের রয়েছে। অ্যাসিটামাইডের একটা রিয়াকশন তোমাদের দেখায়, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। রিয়াকশন করে কি তৈরি করে? অ্যাসিটিক অ্যাসিড প্লাস নাইট্রোজেন প্লাস H2 জল। অ্যাসিটিক অ্যাসিড প্লাস নাইট্রোজেন প্লাস জল। এই ইকুয়েশনটা কোনো কারণে এক্সামিনার ফ্রেন্ডলি কোশ্চেন আর কি, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দেখবে প্রায়শই লিখতে দেয়। অ্যাসিটামাইডের সাথে তুমি যদি P2O5 রিয়াকশন ঘটাও, if you treated acetamide with P2O5, P2O5 কি করে? ওয়াটার অ্যাবসর্বিং, জল শোষণ করে নেয়, এখান থেকে জল বের করে দিয়ে মিথাইল সায়ানাইড মিথাইল সায়ানাইডে কনভার্ট করে, CH3CN মিথাইল সায়ানাইডে কনভার্ট করে।
তো এগুলো সব দেখবে এবিসিডি বের করো বলে কোশ্চেন আছে তোমাদের। একটা হায়ার একটা খুব কমন এবং পপুলার কোশ্চেন হচ্ছে এবিসিডি, আইডেন্টিফাই এবিসিডি। সেই সব ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। একটা রিয়াকশন তো তোমরা পড়ে ফেলেছো, খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, হফম্যান অবনমন বিক্রিয়া। হফম্যান ডিগ্রেডেশন Hofmann degradation reaction. Hofmann অবনমন বিক্রিয়া। এতে কি হয়, একটা কার্বন কমে যায়, স্ট্রেট চেন বা সরল শৃঙ্খলে একটা কার্বন পরমাণু সংখ্যা কমে যায়, হ্যাঁ, স্ট্রেট চেন। তাতে আমরা অ্যাসিটামাইড থেকে মিথাইলামিন পাই, ব্রোমিন NH2, ব্রোমিন NaOH যদি যাই, we get methylamine. মিথাইলামিনে পরিণত হয় একটা কার্বন কমিয়ে। এখানে ব্রোমিন NaOH রিয়েজেন্ট Br2NaOH, এই ফলে এই রিয়েজেন্টের বদলে তুমি NaOBr তাও ইউজ করতে পারো। যদি দেখো NaOBr দেওয়া আছে, দিয়ে বলা আছে কি তৈরি হবে লেখো, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। NaOH আর ব্রোমিন দেওয়ার মানেও যা, NaOBr দেওয়ার অর্থ হচ্ছে একই জিনিস তুমি করতে চাইছো, একই কাজ তুমি করতে চাইছো। ঠিক আছে, মনে রেখো কথাটা। এটা পার্থক্য করতে দেয় অ্যাসিটামাইড এবং বেঞ্জামাইনের মধ্যে পার্থক্য, ডিস্টিংগুইশ বিটুইন acetamide, বেঞ্জামাইড। পার্থক্য করো, অ্যাসিটামাইড এবং বেঞ্জামাইডের মধ্যে পার্থক্য। এরকম টেবিল করবে, লিখবে যে অ্যাসিটামাইডকে আর্দ্র বিশ্লেষণ করা হলে অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যামোনিয়া পাবো। অ্যাসিটামাইড, when acetamide is hydrolyzed we get acetic acid along with ammonia. ammonia তোমরা জানো ঝাঁঝালো গন্ধ বেরোবে, pungent smell। অ্যাসিটিক অ্যাসিডটা কিন্তু ওয়াটার সলিউবল। অ্যাসিটিক অ্যাসিড কি হবে, জলে দ্রাব্য, জলের মধ্যে গুলে যাবে। whereas তুমি যদি বেঞ্জামাইড নাও, C6H5CONH2, এবং তার যদি হাইড্রোলিসিস করো তাহলে তুমি পাবে বেঞ্জোইক অ্যাসিড আর অ্যামোনিয়া। এবার অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ দুটো জায়গাতেই তুমি পাচ্ছ, অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রেও পাচ্ছ, অ্যাসিটামাইডের ক্ষেত্রেও পাচ্ছ, বেঞ্জামাইডের ক্ষেত্রেও পাচ্ছ।
সুতরাং সেইটা দিয়ে কিছু আলাদা করা যাবে না, কিন্তু তার সাথে যেটা তৈরি হচ্ছে অ্যাসিটামাইডের ক্ষেত্রে তুমি পাচ্ছ অ্যাসিটিক অ্যাসিড, এটা ওয়াটার সলেবল, জলে দ্রাব, জলে দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু এখানে তুমি বেঞ্জোইক অ্যাসিড পাবে, যার একটা অধক্ষেপ তুমি দেখতে পাবে, গটে প্রেসিপিটেট একটা অধক্ষেপ পাবে। বুঝতে পেরেছো? তাহলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তার ঝাঁঝালো গন্ধ, এটা দিয়ে আমরা আলাদা করতে পারবো না নিশ্চয়ই, কিন্তু আমরা অবশ্যই আলাদা করতে পারবো বেঞ্জোইক অ্যাসিডে অধক্ষেপ পড়ে বলে, প্রেসিপিটেট পড়ে যায় বলে আমরা অবশ্যই সেটাকে আলাদা করতে পারবো। এই আমরা অ্যাসিটামাইড সম্পর্কে আমাদের মোটামুটি ভাবে উচ্চ মাধ্যমিক স্তরে যেটুকু যা প্রশ্ন আসে বললাম। এখন তোমাদের কয়েকটা যৌগ সম্পর্কে একটু সায়ানাইড, অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল আইসোসায়ানাইড, এই সম্পর্কে সামান্য একটু আলোচনা করে রাখি। ছোট জায়গা, অল্প আলোচনা, কিন্তু কোশ্চেন আছে। অ্যালকিল সায়ানাইড এবং অ্যালকিল আইসোসায়ানাইড। অ্যালকিল সায়ানাইড এবং অ্যালকিল আইসোসায়ানাইড। সায়ানাইড মানে সেটা হচ্ছে সিএন গ্রুপ থাকবে তাতে, আর আইসোসায়ানাইড মানে তাতে এনসি গ্রুপ থাকবে। ধরো CH3CN, এটা হচ্ছে মিথাইল সায়ানাইড। আর যদি হয় CH3NC, তাহলে সেটাকে বলবো মিথাইল আইসোসায়ানাইড। এখন কিছু নির্দিষ্ট বিক্রিয়াদের সম্পর্কে আমরা পড়বো মানে নতুন কিছু খুব একটা পড়বো না, বুঝতে পেরেছো? অধিকাংশ তোমরা পড়ে এসেছো, সেইগুলোকে একটু মেমারির গল্প করে। যেমন ধরো এদের তৈরি করা হয় কি করে, এদের তৈরি করা হয় কি করে, সেটা অ্যালকিল ক্লোরাইড মানে অ্যালকিল হ্যালাইড পড়ানোর সময় আমরা পড়েছিলাম। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, তোমাদের এখন মনে আছে কিনা জানি না। CN মাইনাসকে বলা হতো অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। CN মাইনাস, this is called ambident নিউক্লিওফাইল। এই কার্বন দিয়েও অ্যাটাক করতে পারে, নাইট্রোজেন দিয়েও অ্যাটাক করতে পারে। It can attack through carbon, it can attack through nitrogen, যে কোনো জায়গা দিয়ে অ্যাটাক করতে পারে। ধরো CH3Cl, তার মধ্যে তুমি NaCN দিলে, এটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কিরকম সাবস্টিটিউশন? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এখানে নিউক্লিওফাইলকে CN মাইনাস তৈরি হবে কি জানো তো? CH3CN সায়ানাইড। কি ধরনের বিক্রিয়া বললাম? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন reaction, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখানে CN মাইনাস আয়ন, this is nucleophile, CN মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল। ঠিক আছে, রিঅ্যাকশনটা হয় কোন রাস্তায় মেকানিজম যদি দেখো, তাহলে দিস ইজ SN2 রিঅ্যাকশন, মানে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। CN মাইনাস অ্যাটাক করবে এবং Cl বেরিয়ে যাবে একটা ধাপে দুটো ঘটনাই ঘটবে। এবার CN মাইনাস কার্বন দিয়ে অ্যাটাক করবে না নাইট্রোজেন দিয়ে। তোমরা জানো SN2 রিঅ্যাকশন স্ট্রং নিউক্লিওফাইল হলে ভালো হয়।
এখন কার্বনের অ্যাটাক করার এবিলিটি বেশি না নাইট্রোজেনের? অবশ্যই কার্বনের। কেন? তার কারণ হচ্ছে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তার মানে ইলেকট্রনকে হোল্ড করে বা ধরে রাখতে পারে কম। এবার উল্টো দিক দিয়ে তুমি ভাবো, তাহলে হোল্ড করে রাখতে যদি কম পারে তাহলে অবশ্যই ডোনেট করতে ভালো পারবে, তার মানে ডোনেটিং এবিলিটি বেশি হবে। আর SN2 রিয়াকশন ঠিক সেই রকম নিউক্লিওফাইল ডিম্যান্ড করে যে নিউক্লিওফাইল ইলেকট্রন দিতে পারবে। The Cn- ক্যান ডোনেট, Cn- ইলেকট্রন দিতে পারে, ঠিক আছে, ইলেকট্রন দিয়ে Cl কে সরিয়ে দিতে পারে। কিভাবে কার্বনের মাধ্যমে। কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম, নাইট্রোজেনের মাধ্যমে হয় না। তার কারণ নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে সে ইলেকট্রনকে বরং হোল্ড করতে পারে বেশি, তার ডোনেটিং এবিলিটিটা অনেক তুলনায় কম হয়। তো ঠিক আছে, এই বিক্রিয়াতে আমরা সায়ানাইড পেতে পারি। আইসোসায়ানাইড পাওয়ার যায় কি দেখা যায়? সেই CH3Cl এর সাথে যদি তুমি AgCl এর বিক্রিয়া করো তাহলে কিছুই না, CH3NC তৈরি হবে, অর্থাৎ আইসোসায়ানাইড যৌগ। আইসোসায়ানাইড কম্পাউন্ড তৈরি হবে। কেন এখানে আইসোসায়ানাইড কম্পাউন্ড তৈরি হবে? কারণ এটা SN1 পথে হবে, এই রিয়াকশনটা SN1 পথে হবে। কারণ কি জানো, এই যে সিলভার দেখছো, এই ক্লোরিনকে নিয়ে বেরিয়ে গিয়ে AgCl এর প্রেসিপিটেট ফেলে দেয়, রিয়াকশন মিডিয়াম থেকে বাইরে চলে যায়। তার ফলে প্রাইমারি হলেও একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। তোমরা জানো নিশ্চয় প্রাইমারি কার্বোক্যাটায়ন খুব কম স্থায়ী, সেজন্য আগের বিক্রিয়াটাতে প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি হলো না, SN2 পথে গেল। কিন্তু এখানে SN1 পথে যেতে বাধ্য হয়, তার কারণ Ag ক্লোরিনটাকে নিয়ে ও রিয়াকশন মিডিয়াম ছেড়ে চলে যায়, ফলে কার্বোক্যাটায়নটা তৈরি হতে বাধ্য হয়। কার্বোক্যাটায়ন তৈরি হলে কি হবে, সে সব সময় দেখবে কোথায় ইলেকট্রন ডেনসিটি বেশি আছে। এবার Cn- তুমি দেখবে কার্বনের সাথে নাইট্রোজেনের ট্রিপল বন্ড আছে, নাইট্রোজেন কার্বনের চেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই বন্ডিং ইলেকট্রন পেয়ারগুলো সব নাইট্রোজেনের দিকে ঝুঁকে থাকে। তাহলে নাইট্রোজেনের মাথাতে ইলেকট্রন ডেনসিটি বেশি হয়, এ তো পজিটিভ, সে ইলেকট্রন খুঁজছে, নাইট্রোজেনকে গিয়ে সে পছন্দ করবে এবং আইসোসায়ানাইড যৌগ দেবে। বুঝতে পেরেছো? এটা দেখবে তুমি যদি অ্যালকিল হ্যালাইডের পুরোনো ক্লাসগুলো খুলে দেখো, সেখানে এরকম আলোচনা করা আছে। এরকম আর একটা কাছাকাছি উদাহরণ এই সূত্রে আমি আলোচনা করে দিই। NO2-, এটাও একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। এ নাইট্রোজেন দিয়েও যুক্ত হতে পারে, অক্সিজেন দিয়েও যুক্ত হতে পারে। এটাও হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। এইবার যদি তুমি CH3Cl তার সাথে যদি NaNO2 দিয়ে থাকো, তাহলে তৈরি হবে CH3NO2, কারণ এটা একটা SN2 বিক্রিয়া হবে, SN2 রিয়াকশন। এখন NO2-, এর মধ্যে নাইট্রোজেন তার ইলেকট্রোনেগেটিভিটি কম, সেজন্য ইলেকট্রন ডোনেটিং এবিলিটি বেশি, সেই ইলেকট্রন দিয়ে CH3 কে অ্যাটাক করবে। কিন্তু এটাই যদি AgNO2 দিয়ে করো, তাহলে আমরা বলি অ্যালকিল নাইট্রাইড তৈরি হবে, CH3ON ডাবল বন্ড, মিথাইল নাইট্রাইড। মিথাইল নাইট্রাইড তৈরি হবে, ঠিক আছে। এইবার আমরা এদের সায়ানাইড এবং আইসোসায়ানাইডের কিছু রিয়াকশনের কথা বলি, নতুন কথা কিছু বলবো না।
সায়ানাইড কম্পাউন্ডকে তুমি যদি হাইড্রোলিসিস করো তাহলে তুমি অ্যাসিড পাবে, সিএন গ্রুপটা COOH গ্রুপ হয়ে যাবে। অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলিসিস করলে CN ইজ কনভার্টেড ইনটু COOH। এটা একটা রিঅ্যাকশন তোমরা পড়েছো। যদি তুমি আইসোসায়ানাইডের হাইড্রোলিসিস করতে চাও, দেখো এরও হাইড্রোলিসিস হবে। CH3NH2 প্লাস ফর্মিক অ্যাসিড, অ্যামিন তৈরি হয় অ্যালং উইথ ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, এখানে সবসময় ফর্মিক অ্যাসিড পাবে তুমি, কারণ এই অংশটাই কার্বনটা অ্যাসিড তৈরি করে। আবার দেখো রিডাকশনের ক্ষেত্রে তুমি CH3CN কে যদি সোডিয়াম অ্যালকোহল বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডিউস করো, তাহলে অ্যামিন পাবে CH3CH2NH2, ইউ গেট অ্যামিন। হ্যাঁ, আইসোসায়ানাইডকে যদি রিডিউস করো, MC, CH3NH CH, এটা সেকেন্ডারি 2 ডিগ্রি অ্যামিন পাবে। আর সায়ানাইডের ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যামিন পাবে। এইগুলোই কাছাকাছি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন তোমার। আর একটা বিক্রিয়া তুমি সায়ানাইড সম্পর্কে পড়েছো, সেই বিক্রিয়াটা হচ্ছে এটা যদি তুমি SnCl2 আর HCl দিয়ে হিট করো, you get acetaldehyde CH3CH. This is called Stephen reduction. এটাকে বলা হচ্ছে স্টিফেন বিজারক। এটাকে বলা হচ্ছে স্টিফেন বিজারক, স্টিফেন রিডাকশন। হ্যাঁ, তো এই 3টে আর 2টো 5টা বিক্রিয়া যেগুলো তোমরা আগে ভিন্ন ভিন্ন সূত্রে আগেই দেখে নিয়েছো, সেটা একটা আলোচনা করা যেতে পারে। আর একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, এই দুটোর মধ্যে পার্থক্য করা, ডিস্টিংগুইশ বিটুইন মিথাইল সায়ানাইড এন্ড মিথাইল আইসোসায়ানাইড। Distinguish between methyl cyanide and methyl isocyanide। CH3CN আর CH3NC, এই দুটোর মধ্যে তফাৎ করতে বলছে, সায়ানাইড কম্পাউন্ড এবং আইসোসায়ানাইড কম্পাউন্ডের মধ্যে তফাৎ করতে বলছে। দেখো, সায়ানাইড কম্পাউন্ডের কোনো রিডিউসিং পাওয়ার নেই, সায়ানাইড কাউকে রিডিউস করতে পারে না, কিন্তু অবশ্যই আইসোসায়ানাইড রিডিউস করতে পারে। আইসোসায়ানাইড অন্যকে বিজারিত করতে পারে, সায়ানাইডের সেই ক্ষমতা নাই। এই বিষয়টাকে কাজে লাগিয়ে আমরা এদের মধ্যে পার্থক্য করি। এরকম দেখো, আমি মার্কিউরিক অক্সাইড দিয়ে হিট করছি, ধরো CH3NC প্লাস HGO, হিট করলে কি হবে জানো? মার্কারি তৈরি হবে, CH3NCO প্লাস Hg।
মার্কারি তৈরি হয়। এখানে এই ধরনের কোনো বিক্রিয়া হবে না। যদি তুমি হিট করো, নো রিয়াকশন, এই ধরনের কোনো রিয়াকশন এখানে ঘটবে না। তাহলে একটা জায়গাতে তুমি মার্কারি প্রেসিপিটেট পড়ছে, আর একটা জায়গাতে কোনো বিক্রিয়া হচ্ছে না। মার্কারি প্রেসিপিটেটটা তো বাইরে থেকে দেখতে পাচ্ছ তুমি, এটা একটা তোমার ভিজিবল চেঞ্জ। তাহলে এই রিয়াকশনটা আমরা ইউজ করতে পারি। কিসের কাজে ইউজ করতে পারি? না, সায়ানাইড আর আইসোসায়ানাইডের পার্থক্য করার কাজে। তো এই হলো আমাদের মোটামুটি অ্যাসিড ডেরিভেটিভ সম্পর্কে আলোচনা। আমরা 3টে ক্লাসে এটা করতে পারলাম। আমরা আমাদের পরবর্তী ক্লাসে আমরা অ্যামিন সম্পর্কে পড়বো, অ্যালিফ্যাটিক অ্যামিন সম্পর্কে পড়বো। হ্যাঁ, আজকে আমাদের এই পর্যন্ত। ঠিক আছে।